আমি যখন মান্নার এগেনস্টে আমি সেক্রেটারি দাঁড়াইলাম, আমি যখন ফেল করলাম, আমি পরের দিন কখন সকাল হবে আমি ফুলটা নিয়ে মান্নাকে যে উইশ করব। জনগণের নায়ক কিন্তু হচ্ছে মান্না এবং ইন্ডাস্ট্রির নায়ক মান্না, আর আমাদের প্রজন্মের মহানায়ক। মান্না ভাই আমাকে বললেন যে 3 লাখ টাকা জান ডান, একদম আমার কানের মধ্যে এখনো বাজে যে মান্না ভাই অনেক ভালো থাকুক, যেখানেই থাকুক উপরওয়ালা যেন তাকে ভালো রাখে। মান্না ভাই সুপারস্টার, মান্না ভাইয়ের মতো লোক আজকে হঠাৎ করে চলে গেল আমাদের মাঝখান থেকে। প্ল্যানিং করতে আচ্ছা ঠিক আছে, কার হাতে ছবি নাই, কেউ একটা নায়িকা ফোন করে যদি বলে যে মান্না ভাই আমার তো কাজ নাই, আপনি যদি আমাকে একটা ছবি ইয়ে করেন, উনি কিন্তু সাথে সাথে সেটা ব্যালেন্স করতো। তোমরা মনে হয় সালমান শাহর ভক্ত আর আমি ভক্ত মান্নার। তোমাদের পছন্দের মধ্যে বয়স একটা ব্যাপার তো কাছাকাছি মনে করো তোমরা। আমি ব্রাজিল সাপোর্টারই হবো স্বাভাবিক, তোমার আর্জেন্টিনা হওয়াটাই স্বাভাবিক, তুমি জায়গা ডিফারেন্ট হোক, কিন্তু স্বাভাবিক কারণ তুমি মেসিকে পছন্দ করবা। মনে করো আমি রোনালদোকে দেখে আসছি বা পেলেকে দেখে আসছি বা জিকোকে দেখে আসছি। এখন ঘটনা হচ্ছে যে আমি কিন্তু মহানায়ক বলি আমাদের প্রজন্মের, খেয়াল করে দেখেছি এবং কোন একটা অনুষ্ঠানে বলছেন সালমানের চাইতেও আমি এগিয়ে রেখেছিলাম। কারণটা আমি বলি উদাহরণ, গবেষক, প্রভাষক এবং চিন্তাবিদ, ইন্ডাস্ট্রি নিয়ে ভাবতো ছেলেটা, এই জন্য বলতাম। এবং সে কিভাবে ইন্ডাস্ট্রি রান করবে সেটা নিয়ে ভাবতো। কাজে ওর সাথে আর কারো তুলনা করো না, ও সিনিয়রদের বাদ, আমাদের প্রজন্মের মান্নাকে আমি ধরি সামনে, ওর সাথে কারো তুলনা করো না। হয়তো অনেকে জনপ্রিয় হতে পারে, অনেকে বেশি টাকা নিতে পারে, কিন্তু ইন্ডাস্ট্রির নায়ক কিন্তু ও দেখিয়ে দিয়েছে। এবং আমি প্রমাণ করে দেবো ওই জনগণ নায়ক, ওই মহানায়ক, ওই লাশকে আমরা নামাতে নিয়ে যেতে পারিনি শহীদ মিনার, আমরা ওই লাশকে কোনোভাবে বৃষ্টি থেকে বের করতে পারছিলাম না। কিন্তু ওর আগে কিন্তু সালমান শাহ মরে গিয়েছিল, সালমান শাহের এত ক্রেজ হয়নি। তো জনগণের নায়ক কিন্তু হচ্ছে মান্না এবং ইন্ডাস্ট্রির নায়ক মান্না, আর আমাদের প্রজন্মের মহানায়ক। কাজে এর সাথে আপাতত কারোর সাথে মিলাবে না, সাকিব কেন কারোর সাথে মিলাবে, মান্না মহানায়ক। মনে করো ও ইন্ডাস্ট্রি নায়ক আর ব্যক্তিগত নায়ক অনেকে মনে করো। উনি সারা রাত সিনেমা নিয়ে ভাবতো, উনি সারা রাত সিনেমা নিয়ে ভাবতো, সারা রাত উনি ভাবতো যে আপনি যদি একটা ফোন ওনাকে করেন, যে যেমন ধরেন আমাকে কিন্তু উনি নিউ ইয়র্ক থেকে আনতে বাধ্য করছে, উনি বলছে আমি বসেই থাকবো, তোমাকে আসতেই হবে এবং এই সিনেমা তুমি করবা। পরে আমি আসছি, দেখ মানে ছবিটা করলাম, অনেক হেল্পও করছে, যে অনেক বড় বড় ড্রামা ছিল। মান্না ভাই সারা রাত সিনেমা নিয়ে ভাবতো, আপনারা জানেন তো অবশ্যই। সারা রাত উনি হলো গাড়ি নিয়ে ঘুরতো, ওনার একটা লাল কালারের গাড়ি ছিল, আর হলো এই সিনেমা নিয়ে প্ল্যানিং করতো আচ্ছা ঠিক আছে, কার হাতে ছবি নাই, কেউ একটা নায়িকা ফোন করে যদি বলে যে মান্না ভাই আমার তো কাজ নাই, আপনি যদি আমাকে একটা ছবি ইয়ে করেন, উনি কিন্তু সাথে সাথে সেটা ব্যালেন্স করতো। ব্যালেন্স, উনি খুব ব্যালেন্স একজন আর্টিস্ট ছিল। ইন্ডাস্ট্রির ভাঙনটা কখন থেকে হলো যে এটা কিন্তু একদিনে আসেনি, আস্তে আস্তে বছরকে বছর। এই মনে করেন যে যখন এক সময় হঠাৎ করেই একটা সময় আসলো যে আমরা যে ধারায় ছবি করতাম, মনে করেন যে শাবনূর, আমি, মৌসুমী বা কাঞ্চন ভাই বা ফ্যামিলি সেন্টিমেন্ট বা শাবানা ম্যাডামের নিয়ে ছবি করতাম। তো আমি মনে করি যে চলচ্চিত্রের ক্ষতিটা শুরু হলো ওই জায়গার থেকেই। জসিম ভাই মারা গেলেন, শাবানা ম্যাডাম আমেরিকা চলে গেলেন, কারণ ওই মুহূর্তে কিন্তু জসিম ভাই শাবানা ম্যাডামের একটা জুটি ছিল, দারুণ জুটি ছিল। আলমগীর ভাই শাবানা ম্যাডামের একটা দারুণ জুটি ছিল। শাবানা ম্যাডাম আমেরিকা চলে গেলেন, আলমগীর ভাই কিন্তু হিরোইন নাই তার আর ওই মুহূর্তে। জসিম ভাই মারা গেলেন, অ্যাকশন ছবি হচ্ছে না ওই টাইপের। মানে তখন কিন্তু প্রথম যে ভূমিকম্প প্রথম কাঁপে না, চলচ্চিত্রটা তখন কেঁপে উঠেছিল। এই সিদ্ধান্তটা শাবানা ম্যাডামের চলচ্চিত্র ছেড়ে দেওয়া আর হলো জসিম ভাই মারা যাওয়া, এরপর মান্না মারা গেল, এখানেও একটা বাড়ি খেলো। তার আগে আপনার সালমান শাহ একটা ক্রেজ তৈরি করেছিল, ওনার মৃত্যুটা চলচ্চিত্রে আরেকটা ভূমিকম্প। এরকম কয়েকটা ভূমিকম্প হতে হতে কিন্তু চলচ্চিত্রে এখন ফাটল ধরে গেছে। কোনো আক্ষেপ নাই, আমি মনে করি আমি যা পেয়েছি অনেক বেশি পেয়েছি। দর্শকের এখনো যদি রাস্তা দিয়ে হাঁটি, যদি আমি আধা কিলো রাস্তা হাঁটি, আমাকে 50টা সেলফি তুলতে হয়। এখনো দর্শক আমাকে ভালোবাসে। আমি যদি কোনো ঢাকায় বা ঢাকার বাইরে কোনো প্রোগ্রামে যাই, কোনো সাংস্কৃতিক প্রোগ্রাম বা কালচারাল প্রোগ্রামে যাই,
তাদের রেসপন্সটা খুব ভালো। তবে দর্শকের আই চেঞ্জ হয়েছে, কারণ আমি যখন বলি যে দর্শকরা আমার ডায়লগ শুনতে চায়, তো তখন আমি বলি কিসের ডায়লগ, কি ডায়লগ বলো, ভিলেনের নাকি হিরোর? 10 জনের মধ্যে 8 জনই বলে যে ভিলেনের। এখন একটা মানুষ ক্লাসে নাম্বার 1 থাকে, এটা স্বাভাবিক। আপনার ক্লাসে যদি 20 জন স্টুডেন্ট থাকে, একজন তো এক নম্বরে থাকবেই। এখন সেই 1 নম্বরের কাজ কি? সবাই সাথে যে আমি ভালো রেজাল্ট করতেছি, তোমরা কেন পারতেছো? তোমাদেরও তো উচিত আমাদের সাথে কাজ করা। এখন আপনি যদি 1 নম্বরে থেকে আপনি যদি ডোমিনেট করেন যে অমুক ডিরেক্টরকে যে আমি পরবর্তী সাইন করব, আমার এত টাকা দিতে হবে, এই যে ডোমিনেট করে পরবর্তী কাজের সাইন ইন মানি নিয়ে রাখা, অন্য আর্টিস্টের ভালো সিন হইলে সেটাকে ফেলে দেওয়া, যেই হোক, হুইচ ইজ ক্রাইম, 100% ক্রাইম। আরে ভাই, আপনি যে মানে সারা বছর আপনি বাংলাদেশ ইন্ডাস্ট্রিতে থাকবেন, এটা আপনি কি করে বিশ্বাস করেন? আজকে মান্না ভাই সুপারস্টার, মান্না ভাইয়ের মতো লোক আজকে হঠাৎ করে চলে গেল আমাদের মাঝখান থেকে। সবাইকে নিয়ে কাজ করতো, তার মধ্যে একটা ভালো দিক ছিল যে সে চাইতো যে আমরা ভালো কাজ করি, এবং শিল্পীদের প্রতি তার একটা সম্মান ছিল। কেন অনাগ্রহী হবো? আমরা অবশ্যই আগ্রহ আছে আমাদের কাজ করার জন্য, কিন্তু দেখেন আমাদের দেশটাই ছোট। একটা মানুষ অনেকদিন আগে মারা গেছেন, তার আত্মার মাগফিরাত আমি কামনা করি। যদিও আমি জানি না আমার দোয়া তার জন্য কবুল হবে কিনা, বাট মন থেকে আমি চাই যে মান্না ভাই অনেক ভালো থাকুক, যেখানেই থাকুক উপর আল্লাহ যেন তাকে ভালো রাখেন। সাথে সাথে এটুকু বলবো যে উনি যাওয়ার পর ইন্ডাস্ট্রির একটা বড় গার্জিয়ান হারিয়েছে, এটা সত্যি কথা। আজকে যদি উনি থাকতেন, কোনো না কোনোভাবে উনি চালিয়ে নিতেন। ভাইয়া আমাকে একটা কথা বলেছিলেন, সেটা হচ্ছে আমি জানি না কেন উনি জাস্ট মারা গেছেন। আমি তো যেটা হয়েছিল কি, আমি একটা জিদের বসে ওনার সাথে কাজ করেছি। উনি নিজেও আমাকে বলতেন, আমি জানি তুই আমার সাথে কাজ করবি না, কারণ তোর সাথে আমার যায় না। আমি বলছি না, আমি আপনার সাথেই কাজ করব। তো সেই জায়গা থেকে ভাইয়ের সাথে কাজ করা, ভাইয়াও হাসতেন, এবং ভাইয়া ম্যাক্সিমাম ছবিতে এই জন্য মৌসুমী আপু, পূর্ণিমা আপুকে নিতেন নায়িকা হিসেবে, কারণ আমার সাথে ওনার প্রেমটা আসলেই যায় না, একদম মানে অসম প্রেম দেখায়। তো ওই জায়গা থেকে উনি অন্যান্য নায়িকাদেরকেও দিতেন, তখন হয়তো বা ওই রকম প্রেমটা দিতেন, জিনিসটা ভালো লাগতো। তো ভাইয়া আমাকে লাস্টে আমি চাই না উনি মারা যাবেন। যে সিনেমাটার কথা বলছিলাম, গরিবের ছেলে বড়লোকের মেয়ে, ওই ছবিতে একটা সিন ছিল যে হাইকোর্ট আদালতের আর কি। তো এটা 7 নম্বর ফ্লোরে আমরা সেট ফেলেছিলাম। তো ওই দিনকে সামহাও কোনো একটা কারণ আমার মন খারাপ, তো ভাইয়া আমাকে ডাকলো, ভাই আমাকে তুই করে বলতেন, আর মাঝে মাঝে ইয়ার্কি করবো, তাহলে আমার সিয়ামের সাথে তোকে সিনেমা করাবো, চিন্তা করিস না। বোম্বে ইন্ডাস্ট্রি তাহলে আমাদের ইন্ডাস্ট্রিতেও হবে, কাশরারে গান করবো, এরকম করে আবার হাসাহাসি করবো। মান্না ভাইয়ের তো অনেক ছবিতে, মানে বিভিন্ন ডিরেক্টরের ছবিতে মান্না ভাইয়ের লিপে গান গেছে আমার লেখা, কিন্তু মান্না ভাই তার প্রয়োজনীয় সংস্থা কৃতাঞ্জলি থেকে যে ছবি করেছেন, আমি প্রথম ওই কৃতাঞ্জলির স্বামী স্ত্রীর যুদ্ধ, এই ছবিটা পিএ কাজল পরিচালিত, এই ছবিতে আমি প্রথম ওই ওনার ঘরে গান লিখি। তো ওই ওনার গানগুলো পুরো ছবির গানই আমি লিখেছি, শওকত আলী ইমনের সুর ছিল। একদিন হঠাৎ করে দুপুরবেলা মান্না ভাইয়ের ফোন পেলাম। মান্না ভাই বললেন যে, বকুল ভাই আপনাকে তো আমি খুঁজতেছি, তো আমার ছবিতে তো গান লিখতে হবে। আমি বললাম যে আপনার ছবির মনের সাথে যুদ্ধ, তো গান তো শেষ হয়ে গেছে, আমি তো যুদ্ধ জানি। বললো না, আসল গানটাই রয়ে গেছে, ওই গানটা আপনি লিখবেন। আচ্ছা, তা আমি আসল গান, বললো যে হ্যাঁ, এটা আমার একটা গান রয়ে গেছে, এই গানটা আপনি ছাড়া এটা হবে না, কারণ এটা কাহিনী আছে। আমি বললাম কী কাহিনী? বলে যে এই ছবিতে আমার জেমসকে লাগবে। হ্যাঁ, এবং ইন্ডাস্ট্রি সবাই বলছে যে জেমস তো একমাত্র বকুল ভাই পারবে রাজি করাতে। তো আমি বললাম যে হ্যাঁ, জেমস ভাই তো চলচ্চিত্রে, বাংলা চলচ্চিত্রে গান করবেন না, কারণ ওনার অভিমান আছে। ওনার মীরাবাই গানটা নারীর মন ছবিতে ব্যবহার করছে ওনার অনুভূতি না নিয়ে, যার জন্য উনি খুব রেগেছিলেন। এই জন্য বলছেন বাংলা সিনেমাতে গান করবেন। বলে যে না, আপনি চেষ্টা করলে হবে। তো এইটা আমার গান। তা আমি বললাম যে আমি চেষ্টা করে দেখি, আমি জানি না কতদূর পারবো কিনা। বললো না, আপনি পারবেন, আপনি দেখেন না ওনার রাজি করাতে। তা আমি বললাম যে একটা আমার অনুরোধ আছে। বললো যে কী বল? তা আমি বললাম যে একটা ফিল্মে গান করতে হবে। বলে যে না, বাংলা সিনেমাতে আমি গান করি না। তা আমি বললাম যে আমার কখনো তো আপনাকে কোনো রিকোয়েস্ট করিনি, এটা রিকোয়েস্ট, এটা প্রথম এবং শেষ, একটা গান করেন অন্তত, আপনার একটা রাখবেন না, আপনি একটা গান করেছেন। তারপরে উনি বললেন যে আচ্ছা ঠিক আছে, তুই যখন বলছোস আমি রাজি, শর্ত 2টা। আমি বললাম কী শর্ত? বললো যে 1 নম্বর, উনি একটা বিরাট অঙ্ক চাইলেন, 3 লাখ টাকা চেয়েছিলেন সেই সময়। আর বললেন যে গানের লিরিক, গান আমার পছন্দ হতে হবে, লিরিক না শুধু সুর সব মিলে আর কি। গানটা পছন্দ হলে আমি গাবো,
আর এই অ্যামাউন্ট দিলে আমি গাবো, এর এই 2 শর্ত, এর বাইরে কোনো কিছু নাই বলে আপনি বলে দেখেন। আমি আবার ফোন দিলাম জেমস ভাইকে, জেমস ভাই তো মান্না ভাই এটার প্রয়োজন তো উনি 50,000 টাকা দিন। বলে আমি তো তোর মান্না চিনি না, আমি বলছি 2 শর্ত, এক গান পছন্দ দিতে হবে, 2 নাম্বার 3 লাখ টাকা, 3 লাখ টাকার 1 টাকা কম হলে আমি করবো না, হ্যাঁ হইলে তুই কথা বলিস, নাহলে আমার ফোন দিবি না। তা আমি আবার মান্না ভাইকে বললাম, মান্না ভাই উনি 1 পয়সা উনি বলছেন 3 লাখ টাকার নিচে করবেন না। তো উনি বলছেন যে আমিও শিল্পী, উনিও শিল্পী, আমি একটা ফোন দিয়ে কথা বলি। আমি বলেন, আমি ওনাকে নাম্বার দিলাম, উনি জেমস ভাইকে ফোন দিয়েছেন। একটু পরে আবার মান্না ভাই ফোন দিয়ে বলেন, বকুল ভাই আমার সঙ্গে কথা হয়েছে, আপনাকে বলছে ফোন দিতে। আমি ওনার বলছি আমিও শিল্পী, আপনিও শিল্পী, আপনি গানটা করে দেন না, 50,000 টাকা দিব। তো বলছে যে বকুলরে ফোন দিতে বলে। তা আমি ফোন দেওয়ার পরে জেমস ভাই আমাকে টোকে শেষ, বলে তোরে কে বলছে মান্নাকে নাম্বার দিতে? তুই বলছিস, আমি রাজি হয়েছি, আমি আবার তুই আর যেন খবরদার ফোন দিবি না, ওই 2 শর্ত হলে ফোন দিবি, নাহলে আমি ফোন দিবি না। তা আমি জেমস ভাইকে আবার মান্না ভাইকে ফোন দিলাম, মান্না ভাই উনি তো অনর যে এই 3 লাখ টাকা নিচে করবেন না। তখন জেমস ভাই, তো মান্না ভাই আমাকে বললেন যে 3 লাখ টাকা জান ডান, একদম আমার কানের মধ্যে এখনো বাজে, জান ডান 3 লাখ টাকা দিব, আমার জেমসের গান চাই। তাই আমি বলছি জেমস ভাইয়ের গান চান তো সিকোয়েন্স কি? বললো সিকোয়েন্স কিছু না, আপনি যেটা লিখে দেবেন ওইটাই আমরা শুটিং করবো। হ্যাঁ আমার শুধু জেমসের গান চাই, মানে ওর টার্গেট। তারপরে আমি বললাম ঠিক আছে। তারপরে ইমন সাহা সহ আমরা গানটা নিয়ে বসলাম, আমরা 4টা স্ক্রেচ করলাম, 4টা মুখ করে জেমস ভাইয়ের বাসায় গেলাম, বাড়ি ধারে তখন 7 নম্বর রোডে। 4 দিন পরে আবার 3টা গানের স্কেচ করে নিয়ে গেলাম। গেলাম যে শোনালাম, উনি বললো যে না পছন্দ হয় নাই, তোরা শুক্রবারে আয়, একসঙ্গে বসতে হবে। তারপরে এক শুক্রবারে আমরা একসঙ্গে গিয়ে বসলাম, আপনি ইমন সাহা এবং জেমস ভাই। তারপরে আমি ফ্রি হ্যান্ডে, আমার জেমস ভাই বললো যে তুই লেখ, তার ফ্রি হ্যান্ডে আমি লিখলাম আসবার কালে আসলাম একটা জায়গা। না মানে আগে যেগুলো দিছে ওগুলো সব বাদ, আচ্ছা নতুন করে বলে তুই ফ্রি হ্যান্ডে নতুন করে লেখ। তা আমি কি মনে করে যেন এই কথাটাই লিখলাম, আসবার কালে আসলাম একা, যাবার কালে যাবার, কারণ উনি কোনো সিকোয়েন্স আমার দেয়নি। তা আমি চিন্তা করলাম এরকম লিখি, তারপরে লিখে দিলাম। তারপর জেমস ভাই সবাই গানটা পুরো তৈরি হয়, অ্যাপিয়ারেন্স ছিল না, ওটা আলাদা এমনি মিউজিক ভিডিওর মতো একটু করে পাঞ্চ করেছে আগে গানটা। তারপরে আমাকে তো মান্না ভাই তো প্রত্যেকদিন ফোন দেয়, বকুল ভাই উনি রাজি হয়েছেন যখন একটু অ্যাডভান্স করতে যাই, একটু অ্যাডভান্স দেই। আমি জেমস ভাই বলি, জেমস ভাই উনি অ্যাডভান্স বলে যে অ্যাডভান্স নেওয়ার দরকার নেই, কিসের অ্যাডভান্স, গান হবে আমার পছন্দ হবে, গান রাজি হব, গান রেকর্ড হবে, তারপরে আসা ফুল পেমেন্ট টাকা দিবি। আমার এখনো মনে আছে মান্না ভাই গানটা শেষ হলো, মান্না ভাই বলছে যে ভাই আমি তো এই গানই খুঁজতেছিলাম, বইলা জেমস ভাইয়ের জড়াটরে ধরলো। তারপরে যাক, তারপরে তো একটা সন্ধ্যাবেলা সবাই একসঙ্গে চলে গেল।